গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না, বললেন সিসি। ইসির সম্মেলন কক্ষ থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি। নতুন ইসি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, আশা আমির খসরুর। নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং সর্বশেষ জানাবো দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না, বললেন সিইসি। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না, সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব। সিইসি বলেন, আগে একতরফা নির্বাচন করে দেশের 12টা বাজিয়েছে একটি সরকার। আমরা গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না। সামনে হয়তো অনেক বেশি চ্যালেঞ্জ আসবে, আমরা এটাকে সুযোগ হিসেবে দেখছি। তিনি আরো বলেন, আমি একটা সুন্দর টিম পেয়েছি, আমাদের দেখতে বুড়া মনে হলেও মনের দিক থেকে অনেক তরুণ, আশা করি সফল হব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় প্রত্যাশা পূরণে আমরা কাজ করব, সর্বশক্তি দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন করব। আমার জীবনে কোনো ব্যর্থতা নেই, চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক কঠিন কাজ করেছি, কোনো ব্যর্থতা নেই। মানুষ এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, কারণ তারা ভোট দিতে পারেনি। আপনারা লিখেছেন, এখানে ভোটারদের আগ্রহ বাড়াতে বা খাস নিয়তে যে কাজ সেটা জানাতে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব, কিন্তু ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরবেন, ফলে আমরা উৎসাহিত হব, কাজের প্রতি আগ্রহ বাড়বে। নির্বাচন কখন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ করছে। গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার হওয়ার পর নির্বাচন হবে, কেননা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব আসছে। কেউ বলছেন সংসদের আসন 400 করার কথা, কেউ সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে। কাজেই কোন পদ্ধতিতে কিভাবে নির্বাচন হবে সেই সংস্কার হলেই না সিদ্ধান্ত নিতে পারবো। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নির্বাচন নিয়ে সিসি বলেন, রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছে আওয়ামী লীগ নিয়ে, তা আগে নিরসন হোক, আমরা তারপর সিদ্ধান্ত নেব। ইসির সম্মেলন কক্ষ থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের ব্রিফিংয়ে আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। সংবাদ সম্মেলনের ঠিক 5 মিনিট আগে সম্মেলন কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন ইসির কর্মচারীরা। এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের জাজের লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। নতুন ইসি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, আশা আমির খসরুর। নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। আমির খসরু জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে চায়। তিনি বলেন, বিগত 3 মাসের সাংস্কৃতিক লেনদেন, চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নাসির উদ্দিন বলেন, আমি এই দায়িত্বটাকে জীবনে বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমি এটি করতে পারবো। আমার সাথে নির্বাচন কমিশন খুব শক্তিশালী একটি টিম রয়েছে। আমরা সবাই মিলে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এই জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেব। এর সময় তাকে প্রশ্ন করা হয়, নির্বাচন কি সংস্কার কাজ শেষে অনুষ্ঠিত হবে? জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। সিসি বলে, নির্বাচন করতে গেলে যারা ইয়াং জেনারেশন, যারা বছর পর পর ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদেরকে তো আমাদের ভোটার লিস্টে আনতে হবে। এখানে কিছু রিফর্ম দরকার এবং কোথায় কোথায় সংস্কার প্রয়োজন সেটি আশা করি আমরা খুব দ্রুত পাবো, যেহেতু অলরেডি একটি সংস্কার কমিশন কাজ করছে। রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহিও। যে রাজনৈতিক দলগুলো 15 থেকে 16 বছর ধরে বলে আসছেন আমরা ভোটের অধিকার চাই, তাদেরকে আমরা সঙ্গে চাই, তাদের রিমান্ড বাস্তবায়নে আমরা সহযোগিতা করব, আমরা যাদের কাছে ওয়াদাবদ্ধ।
রিফর্ম এবং নির্বাচনের আয়োজন করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, দিনক্ষণ দিয়ে এখন কিছু বলা যাবে না, আগে আমি দায়িত্বটা বুঝে নিই। দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে দ্রব্যমূল্য কমানোকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচ্ছে দফায় দফায় বিভিন্ন পদক্ষেপ, টাস্ক ফোর্স গঠন করে জোরদার করেছে নজরদার তদারকি ব্যবস্থা। এর পাশাপাশি আমদানি পর্যায়ে নিত্যপণ্যের শুল্ক কমানো সহ নানা পদক্ষেপও নিয়েছে। তদুপরি কোনো কোনো বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝটিকা অভিযানও পরিচালনা করছে। মোট কথা, বাজারে দুঃসহ অবস্থা থেকে ক্রেতা ভোক্তাকে স্বস্তি দিতে যত রকম উদ্যোগ নেওয়া যায় তার সবই নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের উদ্যোগের ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে এমনটি আশা করা যায় নিঃসন্দেহে। অতীতে দেখা গেছে, পণ্যের দাম বৃদ্ধি যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন পণ্যের উপর শুল্ক কর কমানো, খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকার। বাজার নিয়ন্ত্রণের সবগুলো পন্থা প্রয়োগ করছে নতুন সরকার। তবুও দাম বাড়ছে। সেপ্টেম্বরের শুরুতে অতি প্রয়োজনীয় 3 পণ্য আলু, পেঁয়াজ এবং ডিম আমদানির উপর সব ধরনের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত কিছুদিন আগেও নাগালের বাইরে থাকা ডিমের দাম এখন স্বস্তিদায়ক পরিস্থিতিতে ফিরেছে। বাজারের সংকট শুরুর আগেই নিতে হবে ব্যবস্থা। তাছাড়া রাস্তায় অবৈধ টোল ও চাঁদাবাজি বন্ধে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সড়ক ও নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়েছে, তবে তা আবার শুরু হয় কি সেদিকেও খেয়াল রাখতে হবে। অক্টোবরে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কথা জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এ সময় দেশের মূল্যস্ফীতি বেড়ে 10.87% বেড়েছে, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 12.66%, যা জুলাইয়ে ছিল 10.40%। অর্থাৎ গত বছর অক্টোবরে যে খাদ্যপণ্যের মূল্য ছিল 100 টাকা, এবার অক্টোবরে তা ভোক্তাদের ক্রয় করতে হয়েছে 112 টাকা 66 পয়সায়। এই খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির ক্ষেত্রে বেশি প্রভাব রেখেছে চাল, সবজি, ডিম, আলু, মুরগি ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীদের হীন প্রচেষ্টা এবং সরবরাহ সংকটের কারণেও দাম বৃদ্ধির আরেক কারণ। এসব হিসাব নিকাশ বলছে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তবে শুধু বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবলেই চলবে না, পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখন থেকেই অগ্রাধিকার দিতে হবে সরকারকে। কারণ সাধারণ সময়ে কিছু পণ্যের যে চাহিদা থাকে রমজানে সেটা দ্বিগুণ হয়ে যায়। বেশ কিছু পণ্যের দ্বিগুণের বেশি চাহিদা থাকে। যেমন সারা বছরে খেজুরের যে চাহিদা থাকে তার অর্ধেকটাই লাগে রমজানে। আবার ডাল, তেল, চিনি ও ছোলার চাহিদা বর্তমানের চেয়ে রমজানে অনেক বেশি থাকে। রমজানের চাহিদা বেড়ে যাওয়া এসব পণ্যের এলসি খুলে আমদানি করতে বেশ সময় লেগে যায়, ক্ষেত্র বিশেষ কয়েক মাসও লাগে। সরকারের কথাবার্তাতে মনে হচ্ছে তারা এই বিষয়টিকে এখন থেকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না। অর্থ উপদেষ্টা আরো বলেন, বিগত শাসনামল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক, পুঁজিবাজার ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যার সমাধান করতে হলে স্বল্পমেয়াদী পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া সরকারকে আরো গুরুত্ব দিতে হবে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়। শিল্পের কাঁচামাল আমদানির পথ সচল রাখতে হবে। আয় বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য দেশ কিভাবে তাদের বাজার নিয়ন্ত্রণ করছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মোকাবেলা করছে তা থেকেও শিক্ষা নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এর পাশাপাশি সিন্ডিকেট দমনে আরো কঠোর হতে হবে। প্রয়োজনে আইনের শক্ত প্রয়োগ ঘটাতে হবে। সিন্ডিকেট দমনে 2012 সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং 2016 সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়। এর পাশাপাশি 2018 সালে প্রণীত হয় কৃষি বিপণন আইন 2018। দুর্ভাগ্যের বিষয়, এই আন্দোলনগুলোর কোনো প্রয়োগ নেই। যেমন মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন কৃষি পণ্যের সর্বনিম্ন ও যৌক্তিক মূল্য নির্ধারণ করে থাকে কৃষি বিপণন অধিদপ্তর। তবে এদের মূল্য নির্ধারণ করার ক্ষমতা থাকলেও কেউ যদি না মানে তবে তাদের কোনো ধরনের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। কেবল কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী কেবল অভিযোগ দায়ের করতে পারেন এই সংস্থাটির কর্মকর্তারা। তখন দ্বারস্থ হতে হয় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। কিন্তু আমাদের বর্তমান বিচারিক ব্যবস্থায় এই প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। তাছাড়া যেসব পণ্য দেশে উৎপাদিত হয় ভরা মৌসুমে সেসব পণ্যের বাজারও তৈরি করা হয় অস্থিরতা। যেমন আমাদের দেশের চালের ঘাটতি নেই, চাহিদার চেয়ে ধানের উৎপাদন বেশি, ফলে ইচ্ছে করলে আমরা কিছু চাল রপ্তানিও করতে পারি। অথচ গত কয়েক বছর ধরে চালের দাম বেড়েই চলেছে। সরকার নানা কৌশল অবলম্বন করলেও মূল্যবৃদ্ধি রোধ করতে পারেনি। সম্প্রতি তো আরো বেড়েছে। এর কারণ হচ্ছে মিল মালিকরা বেশি দামে ধান কেনার অজুহাত উপস্থাপন করে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু বেশি দামে চাল বিক্রির পরও তারা কৃষককে ধানের ন্যায্য মূল্য দিচ্ছেন না।
অর্থাৎ মূল্য কোথায় বাড়ছে এবং কারা এসব নিয়ন্ত্রণ করছে সেই জায়গাগুলো কিন্তু অজানা নয়। এই জায়গাগুলোতে এখনই হাত দিতে হবে। তাই দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়াকে বাগে আনতে আমদানি করা পণ্যের সিন্ডিকেট শুরুতেই ভাঙতে হবে দেশে উৎপাদিত পণ্যের সিন্ডিকেটও। আর এজন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভোক্তা অধিদপ্তর ছাড়া বাজার তদারকির সাথে যুক্ত বেশিরভাগ সংস্থাই মাঠে মূলত অকার্যকর। এই সংস্থাগুলোর কাজের গতি বাড়াতে হবে। এসবের পাশাপাশি বাজারে সংকট শুরুর আগেই নিতে হবে ব্যবস্থা। তাছাড়া রাস্তায় অবৈধ টোল ও চাঁদাবাজি বন্ধে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সড়ক ও নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়েছে, তবে তা আবার শুরু হয় কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।